এই লোকটি তার পুরনো কিছু বন্ধুদের নিয়ে একটি সাবমেরিনে করে অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়ে। আর এই ভ্রমণটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্ল্যাক সিতে ডুবে যাওয়া একটি সোনাভর্তি জার্মান সাবমেরিনকে উদ্ধার করা। এই সাবমেরিনটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাস্টারমাইন্ড অ্যাডলফ হিটলারের। বর্তমানে সাবমেরিনটি রাশিয়া এবং জর্জিয়ার জলসীমার একেবারে মাঝ বরাবর স্থানে অতল গভীরে লুকিয়ে আছে, যেটা নিয়ে দুটি দেশের মধ্যে প্রায় দ্বন্দ্বের সৃষ্টি হয়। তবে কিভাবে ওই লোকটি দুটি দেশের চোখের আড়ালে ওই সোনাগুলিকে উদ্ধার করবে, আসুন ঘুরে আসা যাক ব্ল্যাক সির এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার থেকে। রবিনসন একজন ব্রিটিশ নেভির অবসরপ্রাপ্ত সদস্য, যে বর্তমানে আগোরা নামের একটি ব্রিটিশ কোম্পানির সঙ্গে প্রায় 11 বছর ধরে যুক্ত আছে। এই কোম্পানিতে সে সাবমেরিন বিভাগের প্রধান হিসেবে কাজ করত। কোম্পানির কাজ ছিল সমুদ্রের গভীরে ডুবে যাওয়া জাহাজকে খুঁজে বের করা। তবে এই কোম্পানি থেকে তাকে আজকে বরখাস্ত করা হয়েছে, কারণ দিন দিন প্রযুক্তি উন্নতি এবং কাজের পদ্ধতি পরিবর্তনের কারণে কোম্পানিতে বেশিরভাগ কর্মীর আর প্রয়োজন ছিল না। বেশিরভাগ কাজই মেশিনের দ্বারাই সম্ভব হচ্ছিল। তাই রবিনসন সহ আরও কয়েকজন বন্ধুকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এই কোম্পানির জন্য সে কী বা না করেছে। কোম্পানির কাজে অত্যাধিক সময় দেওয়ার জন্য সে তার পরিবারকে ঠিকঠাক মতো সময় দিতে পারেনি। এই কারণে তার স্ত্রী তার সঙ্গে ডিভোর্স করে নিয়েছে। তার ছেলে এখন তার স্ত্রীর সঙ্গেই থাকে। সে একজন ধনী ব্যক্তিকে বিয়ে করে নিয়েছে। কিন্তু যে কোম্পানির জন্য সে এত কিছু করলো, সেই কোম্পানি এখন তার বিপদের সময় পাশে নেই। তার হাতে কোনো নতুন কাজও নেই। রবিনসন তার পুরনো দুই বন্ধুর সঙ্গে একটা ক্যাফেতে দেখা করে, কারণ এখন থেকে তাদের প্রত্যেকেরই কাজের দরকার। একজনের নাম জ্যাক এবং অপরজনের নাম হলো মিল্টন। দুই বন্ধু কাজ হারানোতে যতটা দুঃখিত ছিল না, ততটাই অবাক হয়ে যায় রবিনসনকে কাজ থেকে বের করে দেওয়ার জন্য। কারণ রবিনসন খুবই দক্ষ একজন সাবমেরিনের ক্যাপ্টেন ছিল। তার সাহায্যে আগোরা কোম্পানি সমুদ্রের নিচে অনেক ডুবে যাওয়া জাহাজকে খুঁজে বের করেছে। তা সত্ত্বেও কোম্পানির কাছে এখন সে বেকার। কাজ হারানো তিন বন্ধু তাদের অতীতে নানা সুখ দুঃখের কথা আলোচনা করতে শুরু করে। কেউ তার কাজের জন্য পরিবারকে হারিয়েছে, আবার কেউ প্রচুর টাকা ঋণ নিয়েছে। তাদের এখন টাকার দরকার। ঠিক সেই সময় মিল্টন ওই কোম্পানির এক গোপন সত্য তাদের সবার সামনে তুলে ধরে। তাকে বরখাস্ত করার কিছু মাস আগেই তার সাথে আগোরা কোম্পানি একটা বিশেষ মিশনে যাওয়ার কথা বলছিল। মিশনটি ছিল 1941 সালে নাৎসি বাহিনীর একটি ডুবে যাওয়া জাহাজকে খুঁজে বের করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি একের পর এক দেশের উপর আক্রমণ করে সেই দেশ নিজেদের দখলে করে নিয়েছিল। রাশিয়া জানতো একসময় হিটলার তাদের উপরও আক্রমণ করবে, আর এর থেকে বাঁচার জন্য রাশিয়া হিটলারের সঙ্গে একটা চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী হিটলার রাশিয়ার কাছে প্রায় 2 টন সোনা চেয়ে বসে। বাধ্য হয়ে রাশিয়া একটা সাবমেরিনে করে প্রায় 2 টন সোনা হিটলারকে পাঠিয়ে দেয়। কিন্তু সেই সোনা হিটলারের পর্যন্ত পৌঁছায় না। অত্যাধিক ওজনের জন্য সেটি জর্জিয়া এবং রাশিয়ার মাঝামাঝি একটি জায়গায় ব্ল্যাক সির গভীরতায় তলিয়ে যায়। এরপর 80-এর দশকের প্রথমে সেই জাহাজটিকে জর্জিয়ার একটি রিসার্চ টিম খুঁজে বের করে। তবে এরপর থেকে রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে সেই সোনা নিয়ে বেশ কিছুদিন যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, যার ফলে এই বিষয়টা এখন রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। তবে যতদিন না তাদের মধ্যে সমাধান না হয়, ততদিন সমুদ্র থেকে সেই সোনা কেউ উদ্ধার করতে পারবে না। কিন্তু কিছুদিন আগেই গোপনভাবে এই কাজ আগোরা কোম্পানি করার সিদ্ধান্ত নেয়। তবে এর পেছনে একটা খুবই জটিল রহস্য আছে, যেটা আপনারা মুভির শেষের দিকেই জানতে পারবেন। তো যাই হোক, এই কথা শোনার পর তারা তিনজনই পরিকল্পনা করে যে কোম্পানি তাদের অপমান করে বরখাস্ত করে দিয়েছে। তাদের প্রতি বদলা নেওয়ার জন্য কোম্পানির আগেই তারা সেখানে পৌঁছাবে এবং $1 মিলিয়ন সোনা তারা উদ্ধার করবে এবং সেই সোনা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তারা সকলে এই কাজের জন্য রাজি হয়ে যায়। কিন্তু তাদের এই মিশনে প্রচুর টাকার দরকার ছিল। তারা মিল্টন নামের পরিচিত একজন বড়সড় বিজনেসম্যানের সঙ্গে দেখা করে এবং তাদের প্ল্যান সম্পর্কে তাদেরকে জানায়। $1 মিলিয়ন সোনার কথা শুনে সেই বিজনেসম্যানও ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। তবে তার শর্ত থাকে, যতটা পরিমাণে সোনা সেখান থেকে উদ্ধার করা হবে তার প্রায় 40% তাকে ভাগ দিতে হবে, এবং যদি 2 টনের থেকে বেশি সোনা উদ্ধার করা হয় তাহলে আরও 20% তাকে দিতে হবে। এবার যেহেতু এই মিশনকে সম্পন্ন করতে হলে তাদেরকে প্রচুর টাকার দরকার, তাই রবিনসন ও জ্যাক তার কথায় রাজি হয়ে যায় এবং সেই দিন থেকেই বেশ কিছু দক্ষ লোকদের মিশনের জন্য টিম হিসেবে তৈরি করতে শুরু করে। রবিনসন 12 জনের একটি টিম তৈরি করে। এই টিমে তারা 4 জন রাশিয়ানকে যুক্ত করে, কারণ যেহেতু তাদের এই মিশন রাশিয়া ও জর্জিয়ার জলসীমার মধ্যে, সেহেতু কোনো রকমের বিপদ হলে এই রাশিয়ানরা তাদেরকে সাহায্য করতে পারে। এইভাবে বেশ কিছুদিন দক্ষ টিম এবং মিশনের পরিকল্পনা করতে করতেই কেটে যায় এবং অবশেষে সেই দিনটি চলে আসে। তবে দুঃখজনকভাবে রবিনসনের সেই বন্ধু মিল্টন, যে তাকে সোনাগুলোর কথা বলছিল, সে ডিপ্রেশনের কারণে মারা যায়, যার ফলে তার পরিবর্তে মিল্টনের আরেকজন বন্ধু জাস্টিন নামের একটি ছেলে এই মিশনে যেতে রাজি হয়, কারণ তারও টাকার খুবই প্রয়োজন। তার স্ত্রী প্রেগনেন্ট। রবিনসন তার পুরো টিম নিয়ে বন্দরে একটি পুরনো সাবমেরিনের কাছে গিয়ে পৌঁছায়, যেটা ওই ইনভেস্টরের অ্যাসিস্ট্যান্ট ড্যানিয়েল তাদের এই মিশনের জন্য জোগাড় করেছে, কারণ সাবমেরিন ছাড়া তারা ওই জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কিন্তু সাবমেরিনটি দেখে তারা সকলেই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সাবমেরিনটি ছিল অনেক পুরনো। তবে ভিতরে যাওয়ার পর রবিনসন দেখে সাবমেরিনটি বাইরে থেকে পুরনো হলেও সেটির কন্ট্রোল ব্যবস্থা তখনও সঠিকভাবে কাজ করছে। রবিনসন তার সকল ক্রু মেম্বারদের নিজেদের কাজ বুঝিয়ে দিয়ে সাবমেরিনটিকে মিশনের জন্য প্রস্তুত করতে বলে। সাবমেরিনের ভেতরে চারদিকটা খুবই ভালো মতো দেখার পর রবিনসন শুধুমাত্র 3টি লাইফ জ্যাকেট খুঁজে পায়। তবে তারা মেম্বার ছিল টোটাল 12 জন।
তাই এই লাইফ জ্যাকেট নিয়ে তাদের মধ্যে যাতে ঝামেলা সৃষ্টি না হয় এই কারণে সেগুলোকে লুকিয়ে ফেলা হয়। এরপর সকলে মিলে সাবমেরিনটি মিশনের জন্য প্রস্তুত করতে বলে। পর্যাপ্ত পরিমাণে খাবার, জল, ওষুধ এবং সমুদ্রের নিচে ডুব দেওয়ার জন্য ডুবুরি পোশাক তাদের সাথে নিয়ে নেয়। তবে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, পুরো জাহাজের যোগাযোগের জন্য একটিমাত্র রেডিও তারা পায়, কিন্তু রবিনসন সেই রেডিওটি ব্যবহার করতে নিষেধ করে দেয়, কারণ সে রাশিয়ান জলসীমার মধ্যে কোনো রকমের বিপদের সম্মুখীন না হয়ে এই মিশন সফল করতে চেয়েছিল। অর্থাৎ সেখানে রেডিও ব্যবহার করা মানে রাশিয়ান নৌবাহিনীর রাডারে ধরা পড়া। রবিনসন সকলকে যাত্রা শুরু করার আগে মিশনের প্রধান উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দেয়। $1 মিলিয়ন সোনা তাদের জন্য ব্ল্যাক সিতে অপেক্ষা করে আছে, যার বাজার মূল্য এতটাই সেই টাকা তাদের প্রত্যেকেই বড়লোক করে তুলতে পারে এবং সারা জীবনের মতো তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব হবে না। এই কথা শুনে সকলেই খুব খুশি হয়ে যায়। তবে যখন তারা শোনে এই মিশনে বিনিয়োগকারী বিজনেসম্যান তার ভাগের 40% পাবে, তখন সকলেই কেমন যেন চুপ হয়ে যায়, কারণ অনেকেই এই সিদ্ধান্তে খুশি ছিল না এবং ওই বিজনেসম্যানের অ্যাসিস্ট্যান্ট ড্যানিয়েল রবিনসনের সকলকেই কথা বলাতে সহমত ছিল না, কারণ টাকার লোভ মানুষকে হিংস্র করে তোলে। যদি তাদের মনে হয় একজন ক্রু মেম্বারকে হত্যা করে ভাগ বেশি পাওয়া যাবে তাহলে তারা তাই করবে। কথাটি সত্যি হলে রবিনসন তার কথা খুব একটা গুরুত্ব দেয় না এবং তার বন্ধুকে সমুদ্রের নিচে ডাইভ করার জন্য আদেশ দেয়। ধীরে ধীরে বিশাল সাবমেরিনটি সমুদ্রের তলদেশে হারিয়ে যায়। তবে অ্যাসিস্ট্যান্ট ড্যানিয়েলের কথা মতোই কিছুক্ষণের মধ্যেই রাশিয়ান এবং ব্রিটিশ ক্রু মেম্বারদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। রান্নার দায়িত্বে থাকা লিপসিং নামের একজন রাশিয়ানের সাথে ফ্রেজার নামের একজন ব্রিটিশ মেম্বারের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অন্যদিকে ইঞ্জিন বিভাগে থাকা জায়েদ নামের এক রাশিয়ান ব্যক্তির সঙ্গে জাস্টিনের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এই খবর রবিনসনের কাজ পর্যন্ত পৌঁছাতেই সে সকলের উদ্দেশ্যে জানিয়ে দেয় তারা বর্তমানে একটা টিম হয়ে কাজ করছে। এই মিশনে তাদের প্রত্যেকেরই অবদান খুবই গুরুত্বপূর্ণ। মিশনকে সফল করতে হলে সকলকেই এক হয়ে কাজ করতে হবে, তবেই তারা সমানভাবে টাকার ভাগ পাবে। যাই হোক, কোনোভাবে রবিনসন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। দূরে যাওয়ার পর রাশিয়ার জলসীমার মধ্যে তারা পৌঁছে যায়। তখন বাবা নামের এক কন্ট্রোলার রবিনসনকে জানায় রাশিয়ার এক যুদ্ধজাহাজ তাদের দিকে ধেয়ে আসছে। এজন্য দ্রুত সাবমেরিনের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। সবাই তাদের কাজ থামিয়ে দেয় এবং নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। যদি রাশিয়ান নৌবাহিনী তাদের জলসীমার মধ্যে অন্য কোনো সাবমেরিনের আভাস পায় তাহলে মুহূর্তের মধ্যেই সেটাকে ধ্বংস করে দিবে, আর তাদের সামান্য একটা ভুল তাদের সকলের মৃত্যুর কারণ হয়ে যাবে। তবে তাদের সৌভাগ্য ভালো ছিল, ইঞ্জিন বন্ধ করে দেওয়ার জন্য নৌবাহিনী তাদের লোকেশন বুঝতে পারছিল না আর তাদের পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর সকলে খুব সাবধানে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য বলে। এভাবে তারা একে অপরের কাজ সঠিকভাবে করার জন্য ব্ল্যাক সিতে এসে পৌঁছে যায়। তবে ক্রু মেম্বারদের মধ্যে দূরত্ব বেড়েই চলছিল। আবারও রাশিয়ান ক্রু মেম্বারদের সাথে ব্রিটিশদের একটা ঝামেলা শুরু হয়ে যায়। আসলে তাদের কাছে একটা টিকিট ছিল, সেই টিকিটের ফলাফল জানার জন্য তারা রেডিও ব্যবহার করেছিল, যেটা শোনা মাত্রই রবিনসন প্রচণ্ড রেগে যায়, কারণ এমনিতেই তারা ব্ল্যাকসের মধ্যে রয়েছে। তাদের লোকেশন যদি রাশিয়ানরা কোনোভাবে জানতে পারে তাহলে তারা সবাই মারা পড়বে। রবিনসন তখন সেটি ভেঙে ফেলে যাতে কেউ আর কখনো সেটা ব্যবহার করতে না পারে। রবিনসন তাদের আবারও বলে যদি তারা মিলেমিশে কাজ করে তবেই তারা সঠিকভাবে সোনার ভাগ পাবে, আর যারা এটা মানতে রাজি নয় তারা এখান থেকে চলে যেতে পারে। রবিনসনের এই কথায় দুই পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যে ইঞ্জিন রুমে জাস্টিন একটা ভুল করলে জ্যাক তাকে বকাবকি করে, যেটা ফ্রেজার নামের ওই ব্রিটিশ ক্রু মেম্বার দেখে ফেলে, যার ফলে জাস্টিনের হয়ে সে কথা কাটাকাটি শুরু করে দেয় এবং এক পর্যায়ে তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে তাকে আঘাত করে বসে। এই হাতাহাতির ফলে ইঞ্জিন রুমে ডিজেলের কারণে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং সাবমেরিনটি সমুদ্রের একেবারে গভীরে গিয়ে পৌঁছে যায়। প্রায় 18 ঘন্টা কেটে যায়। রবিনসনের জ্ঞান ফিরে আসে। তবে এই 18 ঘন্টার মধ্যে সাবমেরিনের সকল পরিস্থিতি রবিনসনের বাইরে চলে যায়। এই বিস্ফোরণের ফলে তাদের দুজন ক্রু মেম্বার সেখানেই মারা যায়, আর বাকি জীবিত ক্রু মেম্বাররা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি হলো ব্রিটিশ আর অন্যটি হলো রাশিয়ানরা ফ্রেজারের উপরে খুব রেগে আছে। তারা জ্যাকের মৃত্যুর বদলা নেওয়ার জন্য তাকে হত্যা করতে চায়। ক্রু মেম্বাররা দুটি দলে ভাগ হয়ে যাওয়ার কারণে ব্রিটিশরা খাবারের দখল নিজেদের মধ্যে নিয়ে নেয়, ওদিকে রাশিয়ানরা পানি নিজেদের কাছেই রেখে দেয়। কম বেশি সকল ক্রু মেম্বারদের ছোটখাটো আঘাত লাগে। এই সবকিছু শোনার পর রবিনসন সিদ্ধান্ত নেয় সে রাশিয়ানদের সঙ্গে কথা বলবে, কারণ এই মিশন সম্পন্ন করতে তাদের আর মাত্র 36 ঘন্টা সময় আছে। রবিনসন রাশিয়ানদের মধ্যে মার্ফি নামের একজনের সঙ্গে দেখা করে এবং তাকে পরিস্থিতির গম্ভীরতা সম্পর্কে জানায়, কারণ এখন সবকিছু ভুলে তাদের এই বিপদে একত্র হয়ে কাজ করতে হবে, নইলে তারা সবাই মারা যাবে। তবে এই বিপদের মধ্যেও তাদের সঙ্গে একটা ভালো ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণে তাদের সাবমেরিনটি সেখানে গিয়ে পৌঁছায় যেখানে জার্মান সাবমেরিনটি ডুবে গিয়েছিল। তবে এখন তাদের সেই লোকেশনটি খুঁজে বের করতে হবে, কিন্তু তার জন্য তো সোলার সিস্টেম দরকার, যেটা ওই বিস্ফোরণের জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তবে সোলার সিস্টেম না থাকায় বাবা ডুবে যাওয়া ওই সাবমেরিনটি খোঁজার একটা পদ্ধতি জানতো। সে তাদের সাবমেরিনের গায়ে জোরে জোরে আঘাত করে অন্য সাবমেরিনটি তরঙ্গের সাহায্যে খোঁজার চেষ্টা করছিল এবং অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর তারা তাদের থেকে কয়েকশো গজ দূরে কিছু একটা সন্ধান পায়। রবিনসন ফ্রেজার, জাস্টিন এবং আরও একজনকে ডুবুরি পোশাক পরিয়ে দেয় আর বাইরে গিয়ে ওই জিনিসটা পর্যবেক্ষণ করতে বলে। তারা তিনজনে ডুবুরি পোশাক পরে তৈরি হয়ে ধীরে ধীরে সাবমেরিন থেকে বাইরে বেরিয়ে আসে।
এবং সামনের দিকে এগিয়ে যায়। 1 থেকে 150 মিটার যাওয়ার পর তারা উঁচু একটা বালির স্তূপ দেখতে পায়, যেটা একটা পাহাড়ের মতো ছিল। এটা ছিল সমুদ্রের গভীরে উঁচু উঁচু বালির পাহাড়। ফ্রেজার সবাইকে জানিয়ে দেয় তারা একটা পাহাড়ের উপরে আছে, এটা কোনো সাবমেরিন নয়। তার কথা শুনে সকলেই হতাশ হয়ে পড়ে, হয়তো তাদের মিশন এখানেই শেষ। তাদের সকল স্বপ্ন এই একটি কথাতেই ভেঙে যায়। তখনই জাস্টিন কিছুটা বালি সরাতেই অবাক হয়ে যায়, নাৎসি বাহিনীর সাবমেরিনটি এই ঢিপির নিচেই চাপা রয়েছে। এই খবর শুনে সবাই আবার হেসে ওঠে। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, এই সাবমেরিনটি যেহেতু এত বছর সমুদ্রের নিচে ছিল, তাহলে কী কারণে এখনও নষ্ট হয়নি? এখন এখানে আমি বলে দেই, ব্ল্যাক সির গভীরে অক্সিজেন একেবারেই নেই, যার কারণে এই সাবমেরিনে মরিচা পড়েনি। এর জন্যই সেটা এখনও অনেকটাই ঠিকঠাক আছে। তো যাই হোক, তারা 3 জনেই সাবমেরিনের ভিতরে প্রবেশ করে। তারপর ভিতরে গিয়ে হিটলারের সৈন্যদের প্রয়োজনীয় জিনিসপত্র, তারপর হিটলারের ছবি এবং ওইসব সৈন্যদের কঙ্কাল দেখতে পায়। তো এইসবে গুরুত্ব না দিয়ে তারা এদিক সেদিক দেখতে থাকে। একটু পরে সেখানে সোনার বারগুলো দেখতে পায়। এরপর তারা সোনার বারগুলোকে একটা দড়ির সাহায্যে বেঁধে ট্রলির মাধ্যমে তাদের সাবমেরিনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তার ওজন এতটাই বেশি ছিল যে তারা ওটা নিতে পারছিল না। তবুও তারা হার মানছিল না, নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ঠেলতে ঠেলতে সাবমেরিনের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই একটা দুর্ঘটনা ঘটে যায়। তাদের ট্রলিটি একটা খাদের পাশে পৌঁছাতেই কিছু সোনা ওই খাদে পড়ে যায়। পিটার সেগুলোকে বাঁচাতে গিয়ে ওই খাদে পড়ে নিজের প্রাণ হারায়। ফ্রেজার এবং জাস্টিন কোনোভাবে বাকি সোনার বারগুলো সেখানে নিয়ে আসে। এগুলো তাদের ধারণা থেকে অনেক বেশি ছিল। তবে পিটারকে হারিয়ে তারা খুবই কষ্ট পায়। কিন্তু এবার যেভাবেই হোক তাদের এখান থেকে বের হতেই হবে। তবে ক্রু মেম্বারদের সংখ্যা ছিল 1 জন কম। সাবমেরিনটি চালাতে হলে 9 জনের দরকার ছিল, কিন্তু এর আগে 3 জন মারা যায়। তাই রবিনসন ড্যানিয়েলকে সাহায্য করতে বলে, কারণ তারা এই সোনাগুলো নিয়ে সমুদ্রের যে পথ দিয়ে যাবে সেই পথের কোনো গোপন রহস্য সে জানত। যার কারণে ড্যানিয়েল চাইছিল সোনাগুলোকে এখানেই ফেলে রেখে তারা সমুদ্রের সার্ফেসে উঠে যাবে। কিন্তু সার্ফেসেও রাশিয়ার যুদ্ধজাহাজের ভয় ছিল। তারা এখানে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তখনই ড্যানিয়েল রবিনসনকে একটা অবিশ্বাস্য কথা বলে, আসলে এই সব কিছু আগোরা কোম্পানির পরিকল্পনা ছিল। তাকে ফাঁসানো হয়েছে। এই মিশনে টাকা কোনো বিজনেসম্যান দেয়নি, দিয়েছে আগোরা কোম্পানি। কোম্পানি প্রচুর টাকার বিনিময়ে জর্জিয়ার সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী সোনাগুলো উদ্ধার করার পর রবিনসন এবং তার পুরো টিম সহ সকলকে হত্যা করা হবে। এবং তার সেই বন্ধু মিল্টনও এর সঙ্গে জড়িত। সে এখনও জীবিত আছে এবং এই প্ল্যানের পরিবর্তে তাকে $30,000 দিয়ে দিয়েছে আগোরা কোম্পানি। ড্যানিয়েলের মুখে এই কথা শুনে রবিনসন রীতিমতো হতবাক হয়ে যায়। কথাটা পুরো টিমকে জানানো হলে সবাই ড্যানিয়েলকে মারতে চায়। তখন রবিনসন সকলকে বাধা দিয়ে বলে, এমনিতেও এখানে ক্রু মেম্বার কম আছে, আর যদি তারা এভাবে একে অপরকে হত্যা করতে শুরু করে তাহলে তাদের সমস্ত কষ্ট বিফলে যাবে, আর সেটা আমরা কেউ চাই না। তারা সকলেই একটু ভালো জীবন উপভোগ করার জন্য এতটা ঝুঁকি নিয়েছে, যার ফল হিসেবে সেই সোনাগুলো উদ্ধার করতেও পেরেছে। তাই এই মিশনের একেবারে শেষে এসে তারা হার মানতে পারবে না। রবিনসন সিদ্ধান্ত নেয় সাবমেরিনটিকে তারা তুর্কির দিকে নিয়ে যাবে। সেখানে তার পরিচিত একটা সুরক্ষিত স্থান আছে। তবে সেই সমুদ্র পথ ছিল খুবই কঠিন, কারণ সেখানে প্রচুর পরিমাণে পাথর ছিল। তাই ফ্রেজার এবং ড্যানিয়েল রাজি হয় না, কিন্তু তবুও রবিনসনের কথা মতোই তাদেরকে কাজ করতে হয় এবং ড্যানিয়েলকে ইঞ্জিন বিভাগে থাকা জায়েদকে সাহায্য করতে বলে। কিন্তু সে সাহায্য করার পরিবর্তে ফ্রেজারকে জায়েদকে হত্যা করার জন্য উস্কিয়ে দেয়। যদি কোনোভাবে একজন ক্রু মেম্বার কমে যায় তাহলে বাধ্য হয় রবিনসনকে সাবমেরিনটিকে উপরে তুলতে হবে, এতে করে তারা বেঁচে যাবে। তবে তার কথায় ফ্রেজার রাজি হয় না। অন্যদিকে রবিনসন তার সিদ্ধান্ত থেকে নড়ে না। তো যাই হোক, এরপর তাদের সাবমেরিনটি তুর্কির দিকে এগোতে শুরু করে। অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ করে তারা অগভীর সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে যায়। এজন্য সেখানেই তাদের থামতে হয়। কিন্তু এরপরে পথ ছিল আরও বিপজ্জনক। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর ওই পাহাড়ের মাঝখান দিয়ে ছোট্ট একটি পথ রয়েছে, যেখান দিয়ে সাবমেরিন নিয়ে বেরোনো খুবই ঝুঁকিপূর্ণ। তবে রবিনসন কোনো কিছুই তোয়াক্কা করে না। সে পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে ফ্রেজার এটার প্রতিবাদ করে, কিন্তু রবিনসন তাকে বন্দুক দেখিয়ে নিজের কাজ করতে বলে, কারণ রবিনসনের তার নিজের উপরে প্রচুর ভরসা ছিল। সে যে কোনো উপায় এখান দিয়ে সোনাগুলি নিয়ে বের হতে চাইছিল, তাই কারো কথা তোয়াক্কা করে না। আর ওইসব পাহাড়ের মাঝখান দিয়ে তারা যাত্রা শুরু করে। অন্যদিকে ইঞ্জিন রুমে ফ্রেজার রবিনসনের এসব আচরণ নিয়ে ভাবতেছিল, আর তখন রেগে গিয়ে সে ড্যানিয়েলের কথা মতো জায়েদকে হত্যা করে ফেলে। সঠিকভাবে ইঞ্জিন কন্ট্রোল না করার জন্য পাহাড়ে ধাক্কা লেগে যায়। এতে করে সাবমেরিনের একটি অংশ ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে যায় এবং সেখানেই বিস্ফোরণ ঘটে, আর সাবমেরিনটি একেবারে সমুদ্রের তলদেশে গিয়ে পড়ে যায়। বিস্ফোরণের সেই জায়গা দিয়ে সমুদ্রের পানি ভেতরে প্রবেশ করতে শুরু করে। রবিনসন এবং বাকি মেম্বাররা সমুদ্রের পানি ভেতরে আসতে দেখে সেই পানি থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তখনই আরও বড় একটা ফাটলের সৃষ্টি হয়। সেখানে পানির ধাক্কায় জাস্টিন অজ্ঞান হয়ে যায়। জাস্টিনকে রবিনসন সাবমেরিনের কন্ট্রোল রুমে নিয়ে যায় এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ওদিকে সাবমেরিনে প্রচুর পরিমাণে ফাটলের সৃষ্টি হয়ে যায়, আর পানি ভেতরে ঢুকতেছিল, যার জন্য ড্যানিয়েল শুধুমাত্র নিজের প্রাণ বাঁচানোর জন্য ইঞ্জিন রুমে গিয়ে মেন গেট বন্ধ করে দিয়েছে এবং বাকিরা পানির নিচে শ্বাসরুদ্ধ অবস্থায় মারা যায়। তবে জলের অত্যাধিক প্রেসারের কারণে ইঞ্জিন রুমের গেটটা ভেঙে যায়। ড্যানিয়েল পরের গেট বন্ধ করে কন্ট্রোল রুমের দিকে আসতে চায়,
তবে তখনই তার বেল্ট সেই গেটের সঙ্গে আটকে যায়। সে তখন মার্ফিকে সাহায্য করতে বলে। মার্ফি এখানে বুঝতে পারে সকলের মৃত্যুর জন্য সেই দায়ী, তাই সে তাকে সাহায্য না করে গেট বন্ধ করে দেয়। অন্যদিকে দেখা যায় রবিনসন অনেক কষ্ট করে জাস্টিনের জ্ঞান ফিরিয়ে আনে। এখন শুধু জীবিত রয়েছে রবিনসন, জাস্টিন আর মার্ফি। তখনই রবিনসনের মনে পড়ে যায় সেই 3টি লাইফ জ্যাকেটের কথা। সে সেই 3টিকে বের করে তাদের পড়তে বলে। তাদের কাছে যে লাইফ জ্যাকেট ছিল তা কেউ জানতো না। হঠাৎ করে লাইফ জ্যাকেট বার করতে দেখে মার্ফি তার উপরে প্রচণ্ড রেগে যায়। তবে সবশেষে তারা বুঝতে পারে তাদের সবাইকে আগোরা কোম্পানি দ্বারা ফাঁসানো হয়েছে। এতে রবিনসনের কোনো দোষ নেই। রবিনসন তাদের দুজনকেই লাইফ জ্যাকেট পরিয়ে দেয়। তখন জাস্টিন তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে বাইরে আসবে, কারণ লিভার টানার জন্য তো আর কেউ থাকবে না। রবিনসন তাদের জানায় স্কেপোর্টের মধ্যেই একটা ইমার্জেন্সি বিভাগ আছে, যার মাধ্যমে সে তাদের পিছু পিছু উপরে উঠে আসবে। এই কথা শুনে তারা দুজনে পরের মধ্যে ঢুকে পড়ে এবং রবিনসন লিভারটিকে টেনে দেওয়ার সাথে সাথেই তারা দুজনে উপরে উঠে আসে। কিন্তু জাস্টিন আর মার্ফি জানতো না রবিনসন তাদের বাঁচানোর জন্যই মিথ্যে কথা বলেছিল। স্কেপোর্টের ভিতরে কোনো ইমার্জেন্সি লিভার নেই, কারণ এই সাবমেরিনটি ছিল অনেক পুরনো মডেলের। সে তাদের বাঁচানোর জন্য নিজের প্রাণ বলিদান করে দিয়েছে। আর সে বেঁচে থেকেই বা কি করবে, তার তো কেউ নেই। তার সুন্দর একটি পরিবার এই কোম্পানির জন্যই তাকে ছেড়ে চলে গেছে, যাদেরকে সে আর কখনোই ফিরে পাবে না। তাই সে মৃত্যুকেই বেছে নেয়। এরপর তার পরিবারের কথা মনে পড়ে যায়। তার পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার চোখের সামনে ভাসতে থাকে আর অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। কিছুক্ষণ পর একটা লাইফ জ্যাকেট সমুদ্রের উপরে উঠে আসে। তারা ভাবে হয়তো রবিনসন জীবিত আছে, কিন্তু তারা দেখতে পায় রবিনসন সকল সোনার বারগুলো ওই লাইফ জ্যাকেটে ভরে তাদের জন্য পাঠিয়ে দিয়েছে আর নিজে ব্ল্যাকসির অথই গভীরে তলিয়ে গেছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আসলে লিডারশিপ আলাদা জিনিস, তার মধ্যে কোনো স্বার্থ থাকতে নেই। যেখানে স্বার্থ চলে আসে সেখানে ভালোবাসা থাকে না। আর যে কোনো কাজ যদি ভালোবাসা দিয়ে করা হয় সেই কাজ হয়ে ওঠে সুষ্ঠু এবং স্বয়ংসম্পন্ন। ধন্যবাদ।